হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের সেকেন্ড পার্টে এসেছি। ফার্স্ট পার্টে আমরা আগের দিন কনসেন্ট্রেশন টার্মস নিয়ে আলোচনা করেছিলাম, মোলারিটি এবং মোল ফ্র্যাকশন, এই তিনটে নিয়ে। আজকে আমরা শুরু করব তরলের বাষ্পচাপ, অর্থাৎ ভেপার প্রেশার অফ আ লিকুইড। দেখো, আমাদের সবথেকে পরিচিত তরল হচ্ছে জল। এখন জলের বাষ্পায়ন অর্থাৎ ইভ্যাপোরেশন যে কোনো উষ্ণতাতেই ঘটে, আমরা জানি, রুম টেম্পারেচারেও ঘটে। এর সবথেকে সহজ উদাহরণ হচ্ছে, যদি আমরা একটা ছোট্ট বাটিতে করে খুব সামান্য পরিমাণ জল যদি এখনকার এই কড়া রোদ্দুরে যদি রেখে দিই ছাদে বা বারান্দায়, 2-4 দিন পরে দেখবো যে সেই জলটা আর বাটিতে নেই। বাটিতে শুধুমাত্রই পড়ে থাকবে জলের ভেতরে যে সমস্ত সল্টসগুলো ডিজলভ ছিল, সেই রকম সাদা সাদা কিছু রেসিডিউস পড়ে থাকবে। সুতরাং বাষ্পায়ন যে কোনো উষ্ণতায়, ঘরের উষ্ণতাতেও ঘটে। এখন একটা ছবি আঁকি আগে, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। ধরা যাক একটা পাত্রের মধ্যে জল নেওয়া হয়েছে। এটা হচ্ছে জলের সারফেস, পৃষ্ঠতল, ঠিক আছে। এর ভেতরে জলের অসংখ্য মলিকিউলস রয়েছে। এইবার আমরা জানি যে জলের বাষ্পায়ন অর্থাৎ ইভ্যাপোরেশন জলের পৃষ্ঠতল থেকে, সারফেস থেকে ঘটে। একটা গ্লাসের তুলনায় একটা বড় বাটিতে বা একটা আরও বড় গামলাতে রেট অফ ইভ্যাপোরেশন বেশি হবে। কেন? কারণ সারফেস এরিয়াটা অনেকটা বেশি, সমগ্র সারফেসটা থেকেই জলটা বাষ্পীভূত হতে পারবে, অর্থাৎ ভেপোরাইজ হতে পারবে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে আমরা এটা জানি যে ইভ্যাপোরেশন ইজ আ সারফেস ফেনোমেনা। সারফেস ফেনোমেনা মানেই হচ্ছে যেটা সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে। এবার তাহলে এই সারফেস থেকে বাষ্প এখানে জমা হবে জলের ওপরে, অর্থাৎ ওয়াটার ভেপার জমা হবে। এখন যদি পাত্রটা খোলা হয়, মানে খোলা মুখ হয়, তাহলে এখান থেকে ভেপার সব বাইরে বেরিয়ে চলে যাবে, যেটা বললাম একটু আগে আর কি। তারপর একটা সময় পরে দেখবো যে পাত্রের মধ্যে আর কিছু নেই, ফাঁকা। কিন্তু এরকম না হয়ে যদি পাত্রটা ঢাকনা দেওয়া হয়, মুখটা যদি আটকানো থাকে, সেটা দেখো, সেটা যদি আমি আঁকতে চাই এখানে, ধরা যাক একটা এরকম কিছু একটা দিয়ে মুখটা বন্ধ করে রাখা আছে, ঠিক আছে। মুখটা বন্ধ করে রেখেছি। এবার তাহলে এখানে যে বাষ্পগুলো তৈরি হয়েছে, যে ভেপারগুলো তৈরি হয়েছে, তারা আর বাইরে যেতে পারছে না, ভেতরে আবদ্ধ আছে। এখন এই বাষ্পগুলো তৈরি হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, অর্থাৎ ইভ্যাপোরেশনের কারণ হচ্ছে, দেখো এখানে যে ওয়াটার মলিকিউলগুলো আছে, প্রত্যেকটা মলিকিউলই যেহেতু এটা লিকুইড, তাহলে মলিকিউলগুলো মুভ করছে। কেউ তো তার নিজের জায়গায় ফিক্সড নয়, যেরকমটা সলিডের মধ্যে হয়। তাহলে যেহেতু এরা মুভ করছে, তাহলে এদের একটা কাইনেটিক এনার্জি আছে। এখন 11 গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে আমরা পড়েছি যে কাইনেটিক এনার্জি বা এই মলিকিউলগুলোর যে ভেলোসিটি, সেগুলো তার একটা অ্যাভারেজ মান আমরা নিই, একটা অ্যাভারেজ নিই। কারণ প্রত্যেকটা মলিকিউলের ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি এক্স্যাক্টলি সেম হবে সেরকমটা হয় না। তো সেই কনসেপ্টটা লিকুইডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা ওয়াটার মলিকিউলের কাইনেটিক এনার্জি সেম তা কিন্তু নয়, কারোর বেশি কারোর কম, একটা অ্যাভারেজ ভ্যালু একটা থাকে একটা সার্টেন টেম্পারেচার বাড়ালে অবশ্যই তাদের কাইনেটিক এনার্জি বাড়বে মলিকিউলগুলোর। কিন্তু আমরা এখন একটা ফিক্সড টেম্পারেচার নিয়ে কথা বলছি, সাপোজ আমাদের রুম টেম্পারেচার। তাহলে প্রত্যেকটা মলিকিউলের কাইনেটিক এনার্জি আছে, কারুর বেশি কারুর কম। যে সমস্ত মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি একটু বেশি, ঠিক আছে, অ্যাবাভ অ্যাভারেজ, তারা কি করবে? সেই সমস্ত মলিকিউলগুলো এই বাল্ক থেকে, অর্থাৎ ভেতর থেকে তারা উপরে উঠতে শুরু করবে এবং তারা এসে এই সারফেসগুলোতে জমা হবে, ঠিক আছে। যে সমস্ত মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেশি, তারা এসে আগে সারফেসে জমা হবে। যদিও প্রত্যেকটা মলিকিউলের ভেতরেই একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আমরা যাকে বলি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আন্তরাণবিক আকর্ষণ বল। সুতরাং এই সারফেসের মলিকিউলগুলোকেও ভেতরের মলিকিউলগুলো নিশ্চয়ই এদিকে টানছে, আকর্ষণ করছে। কিন্তু এদের কাইনেটিক এনার্জি যেহেতু অ্যাভারেজের থেকে বেশি, তাই এরা কি করে, এদের কাইনেটিক এনার্জির যে বেশি ভ্যালুটা, সেইটার জন্য এরা এই ভেতরের দিকের যে অ্যাট্রাকশানটা, যেটা অন্য মলিকিউলগুলো এদেরকে ভেতরের দিকে টানছে, সেই অ্যাট্রাকশানটাকে ওভারকাম করে এরা বাইরে বেরিয়ে যেতে
সক্ষম হয়, অর্থাৎ এদের কাইনেটিক এনার্জিটা বিপরীতমুখী যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান সেইটাকে ওভারকাম করে। বোঝানো গেল? সুতরাং কাইনেটিক এনার্জি বেশি বলে এরা সব চলে গেল এবং এখানে এসে এরা সব জমা হচ্ছে, বাষ্পগুলো এখন আর বাইরে যেতে পারছে না। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে molecules having higher kinetic energy, হায়ার মানে কত হায়ার? অ্যাবভ অ্যাভারেজ, ঠিক আছে? অ্যাভারেজ যা ভ্যালু কাইনেটিক এনার্জির এই সার্টেন টেম্পারেচারে, তার থেকে যাদের একটু বেশি কাইনেটিক এনার্জি তারা টেন্ডস টু কি বলবো come to the surface and overcome intermolecular force of attraction। অ্যাট্রাকশানটাকে আমরা ছোট করে এরকম লিখি, নিশ্চয়ই জানো তোমরা। তাহলে যেহেতু ওভারকাম করে গেল ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানে, তাই they escape as vapor। ভেপার তৈরি হয়ে গেল, অর্থাৎ এটাই হচ্ছে ইভ্যাপোরেশনের কারণ। এবার কি হচ্ছে দেখো, এবার মলিকিউলগুলো এখানে গ্যাস অর্থাৎ ভেপার মলিকিউলগুলো এখান থেকে আর বাইরে বেরোতে পারছে না। এবার গ্যাসের কি মানে তাদের টেন্ডেন্সি কী হয়, তাদের মোশনটা আরও বেশি অনেক র্যান্ডম হয়। তারা ওইখানে যখন তারা ঘুরে বেড়াচ্ছে তখন তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কলিশন হচ্ছে। ইভেন তারা এই ওয়ালের কন্টেনারের সঙ্গেও তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই প্রত্যেকটা সংঘর্ষের ফলে এদের কাইনেটিক এনার্জি আবার কি হয়, কমে যায়। ঠিক আছে? যখনই এরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, বিশেষ করে যখন পাত্রের দেওয়ালের সঙ্গে, তখন এরা আবার কাইনেটিক এনার্জি লস করছে। যেই কাইনেটিক এনার্জি লস করছে তখন এরা আবার ফিরে যেতে চায় কোথায়? লিকুইড স্টেটে। অর্থাৎ এরা আবার তখন ঘনীভূত হয়, অর্থাৎ কনডেনসেশন শুরু হয় এখন। ঠিক আছে? তাহলে প্রথমে কী হচ্ছিল, ফার্স্টে যখন এখানে কোনো ভেপার ছিল না বলে আমরা ধরে নিচ্ছি, তখন যাদের কাইনেটিক এনার্জি বেশি তারা সারফেসে এলো এবং ইন্টারমলিকুলার ফোর্সকে ওভারকাম করে তারা চলে গেল সারফেসের বাইরে, অর্থাৎ তারা ভেপার হয়ে গেল। এবার এই ভেপারগুলো গ্যাস মলিকিউলের মতন বিহেভ করবে, সুতরাং এরা পরস্পরের সঙ্গে কলিশনে আসবে। কলিশনের জন্য এদের কাইনেটিক এনার্জি আবার লস হবে এবং কনডেনসেশন প্রক্রিয়াটা অর্থাৎ ইভ্যাপোরেশনের যে বিপরীতমুখী যে প্রক্রিয়াটা সেইটা এবার শুরু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি যখন এখানে ভেপার মলিকিউলের সংখ্যা অনেক কম, তখন ন্যাচারালি তাদের মধ্যে কলিশনও কম, সুতরাং লস অফ কাইনেটিক এনার্জি অর্থাৎ রেট অফ কনডেনসেশনটাও কম। যত সময় যাচ্ছে তত এখানে ভেপারের পরিমাণ বাড়ছে, তাদের মধ্যে কলিশন বাড়ছে, সুতরাং রেট অফ কনডেনসেশনটাও বাড়ছে। একটা সার্টেন টাইম আসবে যখন রেট অফ ইভ্যাপোরেশন এবং রেট অফ কনডেনসেশন এই দুটো সমান হয়ে যাবে। অর্থাৎ যে রেটে লিকুইড থেকে ভেপার ফেজে মলিকিউল যাচ্ছে, সেই একই রেটে ভেপার থেকে লিকুইড ফেজে মলিকিউলগুলো ফিরে আসবে। এই পার্টিকুলার অবস্থাটাকে আমরা বলি, নিশ্চয়ই তোমরা জানো, ক্লাস 11-এ পড়েছো, এই পার্টিকুলার অবস্থাটাকে আমরা বলি যে সিস্টেম এখন ইকুইলিব্রিয়াম রিচ করেছে, সিস্টেম এখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, সাম্যাবস্থায় পৌঁছে গেছে, যে অবস্থায় দুটো বিপরীতমুখী প্রক্রিয়ার রেট অর্থাৎ হার সমান হয়। বোঝানো গেল? এটা আমরা লিখি থার্ড পয়েন্টে, যে ইনিশিয়ালি rate of evaporation is greater than rate of condensation। ঠিক আছে? অ্যাকচুয়ালি 3 নম্বর পয়েন্টটার আগে এটা লেখা উচিত ছিল আমার, যেটা আমি 4 নম্বরে লিখছি। সেটা হচ্ছে ভেপার মলিকিউলস collide with each other and with wall of container thus
they lose kinetic energy and tends to condense, tends to get condensed. ঠিক আছে, কন্ডেনসেশন শুরু হলো, ইনিশিয়ালি রেট অফ ইভাপোরেশনটা বেশি, কন্ডেনসেশনের রেট কম, তারপরে কি হয়, ফিফথ পয়েন্ট আমরা কোথায় লিখব, এদিকটায় লিখছি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আফটার এ সার্টেন টাইম rate of evaporation becomes equal to rate of condensation. That is, equilibrium is reached and it's a dynamic equilibrium. তাহলে এবার দেখো কী হচ্ছে, এই বাষ্পগুলো এইবার নিশ্চয়ই, ভেপারগুলো নিশ্চয়ই এবার এই যে লিকুইডের যে সারফেস তার উপরে একটা প্রেশার অ্যাপ্লাই করবে। গ্যাস যখন, তখন গ্যাসের তো প্রেশার থাকবেই। এখন যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, এই ইকুইলিব্রিয়াম স্টেটে ভেপারটা লিকুইডের সারফেসের উপরে যে প্রেশারটা অ্যাপ্লাই করছে সেইটাকে আমরা বলবো এই পার্টিকুলার লিকুইডটার ভেপার প্রেশার। লিকুইডটার ভেপার প্রেশার কেন? কারণ লিকুইডটা থেকেই তো তৈরি হয়েছে ভেপারগুলো, যারা লিকুইডটার উপরে আবার একটা ডাউনওয়ার্ড প্রেশার অ্যাপ্লাই করছে। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো, একটা সার্টেন টেম্পারেচার কিন্তু ফিক্সড, কারণ আমরা জানি যে ইকুইলিব্রিয়াম ততক্ষণই মেনটেন্ড হয় যতক্ষণ টেম্পারেচার ফিক্সড আছে। ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে যদি তুমি টেম্পারেচার কম বেশি করে দাও। তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন কোনো একটা লিকুইড তার ভেপারের সঙ্গে সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে, সেই অবস্থায় ভেপার মলিকিউলগুলো লিকুইডের সারফেসে যতটা নিম্নমুখী চাপ দিচ্ছে, ডাউনওয়ার্ড প্রেশার দিচ্ছে, সেই প্রেশারটাই হচ্ছে ওই পার্টিকুলার লিকুইডটার ভেপার প্রেশার। অনেক সময় এটাকে স্যাচুরেটেড ভেপার প্রেশার বলা হয়, সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। সম্পৃক্ত কেন? কারণ যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে তখন সিস্টেমে যে পরিমাণ ভেপার রয়েছে তার থেকে বেশি পরিমাণ ভেপার আর তৈরি হতে পারবে না, কারণ ইভ্যাপোরেশন আর কনডেনসেশনের রেট তো সেম হয়ে গেছে। সুতরাং যতটা ভেপার তখন আছে সিস্টেমের মধ্যে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভেপার। তাই জন্য এই ভেপার প্রেশারটাকে অনেক সময় আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশারই বলি, কিন্তু আমরা জেনারেলি স্যাচুরেটেড কথাটাকে বসাই না আর কি, এমনিই বলি। তাহলে আমরা এবার 6 পয়েন্টে আমাদের ভেপার প্রেশারের ডেফিনিশনটা দেবো, ঠিক আছে? দেখো তাহলে at a constant temperature the amount of pressure applied by the vapor pressure applied on the surface of a liquid by its vapor which are at equilibrium to each other, যারা পরস্পরের সঙ্গে সাম্যাবস্থায় আছে। সেই অবস্থায় সারফেসের উপরে যতটা প্রেশার অ্যাপ্লাই করছে ভেপারটা ইজ কল্ড vapor pressure of the liquid.
দেখো ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করা যায়। এইবার এই যে ডেফিনিশনের মধ্যে আমি একটা টার্ম ইউজ করিনি, সেটা হচ্ছে যে পুরো ঘটনাটা ঘটলো কোথায়, একটা ক্লোজড কন্টেনারে, অর্থাৎ একটা ঢাকনা দেওয়া একটা পাত্রের মধ্যে। যদি পাত্রটা ওপেন থাকতো, ঢাকনা না থাকতো, তাহলে ইকুইলিব্রিয়ামটা রিচ করতো না। তাহলে সেইটা এখানে আমি মেনশন করিনি, আমার মনে হয় না মেনশন করতে হবে। ঠিক আছে, থাক এই অবস্থায়। দেখো আমি একটু আগে বললাম যে ইভ্যাপোরেশন অর্থাৎ বাষ্পায়ন এটা কিন্তু একটা সারফেস ফেনোমেনা, সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে। কিন্তু বাষ্পচাপ অর্থাৎ ভেপার প্রেশার এটা কিন্তু সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে না। বাষ্পচাপ ডিপেন্ড করে কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি টেম্পারেচারের উপরে। তুমি যদি টেম্পারেচার না চেঞ্জ করো তাহলে ভেপার প্রেশার কিন্তু সেম। অর্থাৎ তুমি একটা ছোটো বাটিতে করে জল নিয়েছো, একটা বড় গামলায় জল নিয়েছো, দুটো পাশাপাশি রাখা আছে রুম টেম্পারেচারে, দুটোর ওপরেই কিন্তু বাষ্পচাপ ভেপার প্রেশারটা কিন্তু ইকুয়াল, যদিও রেট অফ ইভ্যাপোরেশন কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে সেইটা আমরা কোথাও একটা লিখে রাখি এরপরে একটা সেভেন্থ একটা পয়েন্ট বানিয়ে, যে ভেপার প্রেশার, আমরা আর পুরো ভেপার প্রেশার লিখছি না, ভিপি লিখছি। ভেপার প্রেশার ইজ নট আ সারফেস ফেনোমেনা। ঠিক আছে, it only depends on temperature। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে যে for water this vapor pressure is also called aqueous tension। aqueous tensionকে বাংলায় বলা হয় জলীয় টান। ঠিক আছে, কিছুই না, একটা আলাদা নাম ভেপার প্রেশারের। মানে যদি জলের ভেপার যখন জলের উপরে যে প্রেশারটা অ্যাপ্লাই করছে সেটাকে আমরা অনেক সময় ভেপার প্রেশার অফ ওয়াটার না বলে অ্যাকুয়াস টেনশনও বলি, আর কিছু নেই ওখানে। এই যে ভেপার প্রেশারটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কীভাবে, আমি যদি টেম্পারেচার বাড়াই সিস্টেমের, এবার এতক্ষণ জলের এমনি বাষ্পায়ন হচ্ছিল, এখন আমি জলটাকে যদি গ্যাস বার্নারের উপরে বসাই তাহলে জলের মলিকিউলগুলোর কী হবে, ওখান থেকে এনার্জি নেবে, তাহলে তাদের কাইনেটিক এনার্জিটাও বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়লে এখন বেশি বেশি পরিমাণ ওয়াটার মলিকিউল সারফেসে আসবে এবং ইন্টারমলিকুলার ফোর্সকে ওভারকাম করে বাইরে বেরিয়ে যেতে চাইবে, অর্থাৎ ভেপোরাইজ হতে চাইবে। সুতরাং টেম্পারেচার বাড়ালে যদি কাইনেটিক এনার্জি বেড়ে যায় এবং ভেপোরাইজেশন ইভাপোরেশন যদি বেড়ে যায়, তাহলে বেশি বেশি করে ভেপার তৈরি হবে। বেশি বেশি পরিমাণ ভেপার কী হবে, আরও বেশি বেশি পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করতে পারবে লিকুইডটার উপরে, সারফেসের উপরে। সুতরাং টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেশার বাড়বে। অ্যাকচুয়ালি যেটা হয়, তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পড়েছো। সেখানে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের পাশাপাশি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনও ছিল গ্যাস মলিকিউলদের। সেখানে আমরা এটা জেনেছিলাম যে যদি টেম্পারেচার আমরা বাড়াই তাহলে অ্যাভারেজ ভ্যালুর থেকে যাদের ভ্যালুটা বেশি কাইনেটিক এনার্জির বা ভেলোসিটির, সেই পার্টিকুলার যে ফ্র্যাকশন অফ মলিকিউল, সেই ফ্র্যাকশন অফ মলিকিউলের ফ্র্যাকশানটা বেড়ে যায় আর কি। মানে যাদের এনার্জি বেশি তাদের সংখ্যাটা বেড়ে যায়। তো ন্যাচারালি যাদের এনার্জি বেশি তাদের যদি সংখ্যা বেড়ে যায়, তাহলে বেশি এনার্জিওয়ালা মলিকিউলগুলোর সংখ্যা বেড়ে গেলে এখন বেশি বেশি করে ইভ্যাপোরেশন হবে। তো সেই কারণেই ফাইনালি ভেপার প্রেশারটাও বেড়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, যে যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা মানে অ্যাকচুয়ালি কি হয়, ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং হায়ার কাইনেটিক এনার্জি ইজ ইনক্রিজড। হায়ার কাইনেটিক এনার্জি যাদের আছে সেই মলিকিউলগুলোর ফ্র্যাকশানটা বেড়ে যায়। আগে যদি 1/5 মলিকিউলের সামর্থ্য ছিল বাইরে বেরিয়ে যাওয়ার, এখন হয়তো 2/5 মলিকিউলের এনার্জি বেড়ে গেছে এবং তারা বাইরে বেরিয়ে চলে যেতে পারছে। তো সেই ফ্র্যাকশানটা বেড়ে যায় যাদের কাইনেটিক এনার্জি অ্যাবাভ অ্যাভারেজ। তো এর ফলে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় তাহলে এসকেপিং টেন্ডেন্সি মানে বাইরে বেরিয়ে যাওয়ার রেটটা বাড়বে। দ্যাট ইজ তাদের যে এটা বেড়ে যাওয়ার কারণই হচ্ছে তাদের র্যান্ডম মোশনটা বাড়বে আসলে।
তাই এসকেপিং টেন্ডেন্সি বাড়বে। এসকেপিং টেন্ডেন্সি যদি বাড়ে তাহলে তার ফলস্বরূপ ভেপার প্রেশারটাও বাড়বে। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, ভেপার প্রেশার টেম্পারেচারের উপরে কী করে ডিপেন্ড করে। এরপরে আমরা একটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচেও আসবো, যে ভেপার প্রেশার টেম্পারেচারের সঙ্গে আসলেই কীভাবে ডিপেন্ডেন্ট আর কি। ঠিক আছে, এটা লিখে নাও। তো দেখো আমাদের পরের পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার। ভেপার প্রেশার কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে নেচার অফ লিকুইড। নেচার অফ লিকুইড অর্থাৎ যে লিকুইডটার কথা আমরা বলছি তার নেচার কেমন। নেচার মানে আমরা এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। যত ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে তত কী হবে, এসকেপিং টেন্ডেন্সি বাড়বে না কমবে? কমে যাবে। ন্যাচারালি বাষ্পায়ন কমে যাবে এবং ভেপার প্রেশার কমে যাবে। তাহলে যে সমস্ত লিকুইডগুলোর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি তাদের ভেপার প্রেশার কম। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে ভেপার প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে, ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এক্সাম্পল দেখো, 3টে লিকুইড, জল, ইথানল এবং ডাইইথাইল ইথার। ঠিক আছে, এটা ইথার, এটা ইথানল অর্থাৎ অ্যালকোহল, আর এটা জল। এখন আমরা জানি যে জলের ভেতরে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশানটা সেখানে একটা বড় রোল প্লে করে কে, হাইড্রোজেন বন্ডিং। ইথানলের মলিকিউলগুলোর মধ্যেও হাইড্রোজেন বন্ড থাকে। তাহলে আমি একটা পাত্রে জল নিলাম, আর একটা পাত্রে ইথানল নিলাম, আর একটা পাত্রে ইথার নিলাম। ইথানল যেখানে নিয়েছি সেখানে ইথানল মলিকিউলগুলোর মধ্যেও হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু জল হচ্ছে এখানে কি বলবো আমরা, যে পার মলিকিউল হাইড্রোজেন বন্ডের সংখ্যাটা বেশি হয়। এগুলো তোমরা নিশ্চয়ই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছো ক্লাস 11-এ। সুতরাং এখানে দেখো দুটো জিনিস আমি লিখছি এক্সাম্পলে। একটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশান, যদি বলি ফোর্স অফ অ্যাট্রাকশান জলে বেশি, ইথারে সব থেকে কম, কারণ ইথারে অলমোস্ট নেগলিজেবল অ্যামাউন্টের হাইড্রোজেন বন্ড হয়। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি জলে বেশি হয় তাহলে আমি যদি ভেপার প্রেশার বলি তাহলে রেটটা জাস্ট অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভেপার প্রেশার হয়ে গেল ইথারের সব থেকে বেশি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো। এবার আমি শুধু ভেপার প্রেশারই লিখছি, ফোর্স অফ অ্যাট্রাকশন লিখছি না। এবার ধরো আমি একটা 3টে অ্যালকোহলের মধ্যে কম্পেয়ার করছি, একবার ইথানল, একবার ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল মানে নিশ্চয়ই তোমরা সংকেত জানো, এরকম হয়। আচ্ছা, ইথানলের সংকেতটা লিখি আগে। এটা ইথানল, ইথিলিন গ্লাইকল হচ্ছে CH2OH, CH2OH। ঠিক আছে, ডাইহাইড্রিক অ্যালকোহল একটা, দুখানা OH গ্রুপ আছে। আর যদি আমি এটা গ্লিসারল আঁকি, গ্লিসারল বা গ্লিসারিন, এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, 3খানা এখানে OH গ্রুপ আছে। এখন অ্যালকোহল মলিকিউলে যত বেশি OH গ্রুপ থাকবে তত বেশি হাইড্রোজেন বন্ড হবে, আর যত বেশি হাইড্রোজেন বন্ড তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশান। ঠিক আছে, তাহলে সবথেকে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশান কোথায়, এখানে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি হয়ে গেলে ভেপার প্রেশার কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা এখানে কী লিখে দিচ্ছি যে ভেপার প্রেশার সবথেকে বেশি ইথানল, তারপরে ইথিলিন গ্লাইকল নাম লিখে নাও, আর ওটা হচ্ছে গ্লিসারল সবথেকে বেশি। তো এই হচ্ছে আমার দুটো এক্সাম্পল এই নেচার অফ লিকুইডের উপরে, আসতেও পারে কোয়েশ্চেন পরীক্ষায়। সেকেন্ড যে ফ্যাক্টর আমাদের সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো টেম্পারেচারের সঙ্গে একটু ডিপেন্ড করে, দেখো ফর্মুলাটা হচ্ছে আমাদের লগ অফ ভেপার প্রেশার 2 ভেপার প্রেশার 1। ঠিক আছে, দিস ইকুয়াল টু, মানে তুমি ভেবে নাও ইনিশিয়ালি আমাদের T1 টেম্পারেচারে একটা লিকুইড ছিল, T1 টেম্পারেচারে ওর ভেপার প্রেশার ছিল VP1। এখন টেম্পারেচার আমি ইনক্রিজ করে T2 বানিয়ে দিয়েছি, T2তে ভেপার প্রেশার হচ্ছে VP2। ঠিক আছে, T2 গ্রেটার দেন T1, মানে টেম্পারেচার আমি বাড়িয়েছি। এবার কি হচ্ছে দেখো, ফর্মুলাটা হচ্ছে এটা, দিস ইকুয়াল টু ডেল্টা H ভেপোরাইজেশন বাই
2.303 R 1/T1 মাইনাস 1/T2। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে একটু চেনা চেনা লাগছে? যদি চেনা চেনা লাগে তাহলে এটা হচ্ছে ক্লাস 11-এ তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই পড়েছো, সরি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেই পড়েছো, যেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি কেসি এরা কী করে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, সেই ইকুয়েশনটার মতোই হচ্ছে এই ইকুয়েশনটা। ইনফ্যাক্ট যে সমস্ত ইকুইলিব্রিয়ামগুলো, মানে ধরো আমরা যেটা পড়ছি ভেপার প্রেশার, এখানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা কার কার মধ্যে সেট হয়েছে? লিকুইড আর ভেপার, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম সেট হয়েছে। যখনই কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে তখনই সে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, এবং সেই টেম্পারেচার ডিপেন্ডেন্সের ইকুয়েশনটা এই রকমই হবে, ঠিক আছে, যে কোনো সময়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ডেল্টা এইচ ভেপোরাইজেশন, এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে এনথ্যালপি অফ ভেপোরাইজেশন, অর্থাৎ বাষ্পীভবনের এনথ্যালপি, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে দিই, হিয়ার VP2 is vapor pressure at temperature T2, VP1 is temperature T1, delta H vaporization is enthalpy of vaporization, আর T2 গ্রেটার দ্যান T1, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, এখানে এই ধরো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে দুটো আলাদা টেম্পারেচার দিয়ে দিল, জলেরই ধরো বললো এত T1 টেম্পারেচারে ভেপার প্রেশার এত, T2 টেম্পারেচারে এত, তাহলে তুমি কি বের করো? ডেল্টা এইচ ভেপোরাইজেশন বের করো, এরকম কোয়েশ্চেন আসতে পারে। মোট কথা এখানে ইকুয়েশানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রাশি আছে, তার মধ্যে চারটের ভ্যালু দিয়ে দেবে, অন্যটা বের করতে বলতেই পারে। তো এই হচ্ছে একটা ফর্ম, এই পার্টিকুলার ইকুয়েশনটার। এই ইকুয়েশনের আরেকটা ফর্ম আছে, যদি এই ইকুয়েশনটার আমরা ডিফারেন্সিয়াল ফর্ম ইউজ করি, ডিফারেন্সিয়াল ফর্ম, তাহলে ব্যাপারটা দেখতে এরকম হয় যে ddt অফ ln Vp, ঠিক আছে, লগ অফ ভেপার প্রেশার, দিস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। ln মানে ন্যাচারাল লগারিদম, ঠিক আছে। এই যে পার্টিকুলার ফর্মটা, এইটাকে বলা হয়, এই ইকুয়েশনটা নিশ্চয়ই তোমাদের চেনা চেনা যদি লাগে তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। এটাও আমাদের কোথায় ছিল? ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। তো এই ইকুয়েশনটারই আর একটা ফর্ম হচ্ছে এটা। ইনফ্যাক্ট এটাকেই আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এই ফর্মে আমরা আসতে পারবো, ঠিক আছে। টিটা ডিটি এদিকে নিয়ে গিয়ে তারপরে ইন্টিগ্রেট করলে ডি অফ ln Vp মানে ln Vp হবে, তারপর ইন্টিগ্রেশন মানে আমি যদি লিমিটটা সেট করি 1 থেকে 2, তাহলে আমরা এই ফর্মে চলে আসতে পারবো। তো যাই হোক, এই আর টেম্পারেচার ডিপেন্ডেন্স, আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের একটা গ্রাফও থাকে, আইডেন্টিফাই করতে হয় অনেক সময়। সেই গ্রাফটা হচ্ছে ভেপার প্রেশারের সঙ্গে, ধরো এটা ভেপার প্রেশার, টেম্পারেচার, এটা মূলবিন্দু, অরিজিন। টেম্পারেচার বাড়লে তাহলে ভেপার প্রেশার কী বাড়বে। এবার এই পার্টিকুলার ইকুয়েশন এটাই সাজেস্ট করে যে ভেপার প্রেশারের ইনক্রিজটা এইরকম হবে, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। এইভাবে ভেপার প্রেশার ইনক্রিজ করে। যদি আমাকে বলে যে ভেপার প্রেশারের সঙ্গে টেম্পারেচারের গ্রাফটা কি, চারটে গ্রাফ দিয়ে দিল, কোনটা সঠিক অপশান? সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। আর এখানে আরেকটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে আরেকটা গ্রাফ মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে লগ ভেপার প্রেশার, তার সঙ্গে 1/T, হ্যাঁ। এখান থেকে ওটা চলে আসে আর কি। যদি আমরা এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা যেটা দেখবো, সে 1/T এর সঙ্গে ln Vpটা y ইকুয়াল টু -mx + c এরকম একটা সম্পর্কে থাকে, এবং এই টাইপের একটা ইকুয়েশন আমরা পাই, এই টাইপের একটা স্ট্রেট লাইন গ্রাফ আমরা পাই। এবার এইখান থেকে এখানে এই গ্রাফটার স্লোপটা এরকম হয় যে ডেল্টা এইচ বাই -2.303 R, ঠিক আছে।
এখান থেকে তুমি স্লোপটা বের করতে পারবে। এবার স্লোপের ভ্যালু থেকে আমরা ডেল্টা এইচ ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। ডেল্টা এইচ ক্যালকুলেশনও দিতে পারে এখান থেকে, ডেল্টা এইচ ভেপোরাইজেশন অবশ্যই। তাহলে এই হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম একটা পিওর লিকুইডের ভেপার প্রেশার নিয়ে, অর্থাৎ ধরো আমরা জল নিয়ে আলোচনা করলাম, তো জলের শুধুমাত্রই জল আর কি, আর কেউ ছিল না, পিওর লিকুইড, জলের মধ্যে কিছু মেশানো ছিল না। এখন আমরা যেটা আলোচনা শুরু করবো সেটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, অর্থাৎ কোনো একটা পিওর লিকুইডের মধ্যে আর একটা কোনো সাবস্টেন্স আমরা অ্যাড করব। এবার সেইটা আমরা দুটো তিনটে ভাগে পড়বো আর কি। প্রথম যে ব্যাপারটা আমরা পড়বো সেটা হচ্ছে কেস 1 আমাদের, সেটা হচ্ছে সলিউট ইজ লিকুইড, ঠিক আছে, আর সলভেন্ট ইজ লিকুইড, দুটোই লিকুইড। এবং তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলি লিকুইড সিস্টেম, ঠিক আছে। দুজনই লিকুইড এবং দুজনই ভোলাটাইল অর্থাৎ উদ্বায়ী। তা শুরুতে আমরা কি করব দেখো, ধরা যাক একটা পাত্রের মধ্যে দুটো আলাদা পাত্রে দুটো আলাদা গ্যাস নিয়েছি, সরি লিকুইড নিয়েছি। এখানে ধরো আছে লিকুইড এ, আর এইখানে ধরো আছে লিকুইড বি। এখন আমরা এই দুটোকে মিশিয়ে দিয়েছি, হ্যাঁ, মিক্সিং করলাম। এবার একটা পাত্রের মধ্যে দুজনকেই রাখলাম, দুজনকেই রেখেছি। কি হচ্ছে দেখো, এখন এইটা যদি লিকুইডের সারফেস হয় তাহলে তার আগে আমি এটা করি যে আমি এই লিকুইড বিটা বাইরে লিখি। অ্যাকচুয়ালি আমি যেটা এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই যদি লিকুইড যদি সারফেস হয় তাহলে এখানে প্রচুর মলিকিউল আছে, গ্যাস লিকুইড স্টেটের মলিকিউল, আর এইখানে অনেক ভেপার তৈরি হয়েছে, অনেক ভেপার তৈরি হয়েছে, ঠিক আছে। এই সারফেসে কারা আছে, এই লিকুইডটারই মলিকিউল আছে, বাল্কেও এই লিকুইডটারই মলিকিউল আছে। আর এই ক্ষেত্রে যদি এটা সারফেস হয় তাহলে এই সারফেসে কারা আছে, শুধুমাত্রই বি আছে, আর তো কারোর থাকার কথা নয়। আর এখানে বি এর ভেপার আছে, বি এর ভেপার। এখন যখন মিশিয়ে দেওয়া হয়েছে, এইবার দেখো এই সারফেসে কারা থাকবে, দুজনেই থাকবে, সারফেসে দুজনেই থাকবে, এ থাকবে বিও থাকবে, ন্যাচারালি। আর বাল্কের মধ্যেও এ এবং বি দুজনেই মিশে আছে। এবার দেখো সারফেসে যেহেতু এ এবং বি দুজনেই আছে, তাহলে এখান থেকে এও ভেপোরাইজ করবে আর এখান থেকে বিও ভেপোরাইজ করবে, ঠিক আছে। আমরা কিন্তু আবারও ক্লোজড কন্টেনারই নিয়েছি। তাহলে এখানে যেমন বি এর ভেপার আছে, একই রকমভাবে এখানে এ এরও ভেপার থাকবে, দুজনই মিশে আছে। এখন এই পার্টিকুলার যে মিক্সচারটা, এই মিক্সচারটা নিয়েই আমাদের যাবতীয় আলোচনা আর কি। তার আগে দুটো জিনিস বলি, সেটা হচ্ছে দেখো এখানে অবশ্যই একজনকে আমি সলভেন্ট বলবো আর একজনকে আমি সলিউট বলবো, ঠিক আছে। তো দেখো যদি নেচার বলি, নেচার সলভেন্টের নেচার কেমন, সলভেন্টের নেচার হচ্ছে ভোলাটাইল অর্থাৎ উদ্বায়ী, মানে বাষ্পীভূত হয় তাড়াতাড়ি আর কি, এরকম। সলিউটটাও তাই, ভোলাটাইল। আচ্ছা, এর আমরা ভেপার প্রেশারের ভ্যালুটা আমরা ধরছি, এটা একটা কনভেনশন সবসময় মাথায় রাখবে যে P0 A আর এটা P0 B, P0 Aও বলতে পারো তুমি, P0 B বলতে পারো। সলভেন্টটাকে আমরা এ দিয়ে সিম্বলাইজ করি বাই কনভেনশন, আর সলিউটটাকে অর্থাৎ দ্রাবটাকে আমরা
বি দিয়ে সিম্বলাইজ করি। ঠিক আছে, তাহলে এই যে এটা যদি এ হয় তাহলে এর ভেপার প্রেশার হচ্ছে P0A আর এটার ভেপার প্রেশার হচ্ছে P0B। ঠিক আছে, তাহলে মোল, কত মোল আমি নিয়েছি, ধরা যাক এটার আমি নিয়েছি Na মোল আর এটার আমি নিয়েছি Nb মোল। ঠিক আছে, তাহলে Na মোল যদি আমি নিই তার মানে এখানে এটার W গ্রাম আছে যদি তার মোলার মাস Ma হয়, তা এই ফর্মুলা তো আমরা জানি। তাহলে আমরা কত মোল নিয়েছি, Na মোল। Na মোল নিয়েছি মানে আসলে কি নিয়েছি, এ পদার্থটার মোলার মাস যদি M হয় তাহলে তার Wa গ্রাম আমরা নিয়েছি, আর এর Nb মানে হচ্ছে আসলে Wb/Mb, অর্থাৎ যেটা যে লিকুইডটার নাম হচ্ছে B তার মোলার মাস হচ্ছে Mb এবং তার কতটা নিয়েছি, Wb গ্রাম নিয়েছি। তাই যদি হয় তাহলে মোল ফ্র্যাকশন কত হবে, এর XA হবে, এ পদার্থের মোল ফ্র্যাকশন XA, আর বিটার মোল ফ্র্যাকশন হবে XB মানে আসলেই NB প্লাস Na প্লাস Nb, আর এটা মানে হচ্ছে Na প্লাস Nb। ঠিক আছে, এই কটা ইনফরমেশন আমরা জানি, এগুলো আমাদের কাজে লাগবে, তাই আমরা সাইডে লিখে রাখলাম ছোটো করে আর কি। এইটা একটা বক্স করে নাও, এইটাকে জাস্ট একটা বক্স করে নাও, খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এবার আমরা আবার চলে এসেছি আমাদের এইখানে। এখন যখন A আর B আমি মিশিয়ে দিয়েছি তাহলে এই যে ভেপারটা যেখানে তৈরি হয়েছে এখানে A এবং B দুজনেরই ভেপার থাকবে। তাহলে এই ভেপারটা এখন লিকুইডটার উপরে যতটা ভেপার প্রেশার অ্যাপ্লাই করবে সেই ভেপার প্রেশারটা তার জন্য A এবং B দুজনের ভেপারই দায়ী, অর্থাৎ দুজনের ভেপার প্রেশারের যোগফলটা হবে টোটাল প্রেশার। এবার একটা জিনিস এখানে দেখো, আমরা এখানে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা এখন জানবো, সেটাকে আমরা কি বলবো, আমি এটা মুছে নিয়ে বলছি, সেটাকে আমরা বলবো রাউল্টের সূত্র, রাউল্টস ল। ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমি একটা ডিমার্কেশন করবো আর কি এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের লিকুইড ফেজ আর এটা হচ্ছে ভেপার ফেজ, এটা হচ্ছে লিকুইড ফেজ, এটা হচ্ছে ভেপার ফেজ। লিকুইড ফেজের জন্য আমরা কি করব, লিকুইড ফেজের জন্য আমরা রাউল্টস ল অ্যাপ্লাই করব, রাউল্টস ল। আর ভেপার ফেজের জন্য আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ডাল্টনস ল। ডাল্টনস ল মানে কি, ডাল্টনস ল মানে যেটা আমরা ক্লাস 11-এ গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে পড়েছিলাম, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। যেহেতু এখানে ভেপার তৈরি হয়ে গেছে, ভেপার মানে গ্যাস, তাহলে তাদের যে প্রেশারটা যোগফলটাই তো হচ্ছে টোটাল ভেপার প্রেশার, আর তাদের ইন্ডিভিজুয়াল প্রেশারটাকে আমরা কি বলবো, পার্শিয়াল প্রেশার, মানে ওই নামেই আমরা চিনি। তো সেখানে নিশ্চয়ই ডাল্টনের পার্শিয়াল প্রেশারের যে সূত্র সেটাই অ্যাপ্লাইড হবে। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে লিকুইড ফেজে আমরা রাউল্টস ল অ্যাপ্লাই করব আর ভেপার ফেজে আমরা ডাল্টনস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো এবার তো দেখো রাউল্টস ল। রাউল্টস লর বক্তব্য হচ্ছে যে একটা সলিউশনের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, আমরা এখানে দুটো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি, A আর B। যদি দুটো কম্পোনেন্ট থাকে একটা সলিউশনের মধ্যে তাহলে প্রত্যেকের ভেপার প্রেশার, প্রত্যেকটা কম্পোনেন্টের ভেপার প্রেশার হচ্ছে যে সেই পার্টিকুলার কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন এবং পিওর অবস্থায় তার যে ভেপার প্রেশার সেই পার্টিকুলার টেম্পারেচারে, এই দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। তাহলে ভেপার প্রেশার অফ এ কম্পোনেন্ট in a solution at a constant temperature is product of its mole fraction in the solution and vapor pressure of its পিওর ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা যদি এ বলে যে কম্পোনেন্টটা আছে আমাদের, তার যদি আমরা ভেপার প্রেশার বের করি সলিউশনের মধ্যে, তাহলে এর ভেপার প্রেশার
আমরা পিওর অবস্থায় ভেপার প্রেশার কি বলেছিলাম? পিওর অবস্থায় এ এর ভেপার প্রেশার আমরা বলেছিলাম পি নট এ, আর সলিউশনের মধ্যে ভেপার প্রেশার হবে পি এ। ঠিক আছে, পি এ। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? প্রোডাক্টের সঙ্গে। কার প্রোডাক্ট? ভেপার প্রেশার অফ ইটস পিওর ফর্ম মানে পি নট এ, তার সঙ্গে গুণ করবো কাকে? মোল ফ্র্যাকশন অর্থাৎ এক্স এ কে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ এর ভেপার প্রেশার ইন দ্য সলিউশন। আর পিবির ভেপার, বি এর ভেপার প্রেশার পিবি, সেটা কত হবে? পি নট বি এক্স বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ এর ভেপার প্রেশার, এটা হচ্ছে বি এর ভেপার প্রেশার। এবার এই দুটো ভেপার প্রেশারের যোগফল হবে টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। এবার এই দুটো যোগফল কেন হবে? কারণ আমরা এখানে ডাল্টনস ল অ্যাপ্লাই করবো, তাই যেহেতু এরা ভেপার। তাহলে আমরা কি বলতে পারি যে তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ভেপার প্রেশার অফ এ ইন সলিউশন, আর আর এটা হচ্ছে ভেপার প্রেশার অফ বি ইন সলিউশন। তাহলে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, I mean total vapor pressure of the solution, P equal to PA plus PB। ঠিক আছে, তাহলে P equal to P এর জায়গায় কি লিখবো দেখো? P0A XA plus P0B XB। এই যে পার্টিকুলার ফর্মুলা আমরা ডিরাইভ করলাম, এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে এইটাকে ব্যবহার করে আমাদের কিছু নিউমেরিক্যালস করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাউল্টের যে ভেপার প্রেশারের যে ল, তার ম্যাথামেটিক্যাল ফর্ম হচ্ছে এইটা। এখন এইটা থেকে আমরা আরও দুটো ফর্ম ডিরাইভ করবো আলাদা আলাদা। যদিও এইটা থেকেই সমস্ত অঙ্ক করা যাবে, তবু আমাদের যেহেতু একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, তাই আমাদের আরেকটু অন্যভাবে ভাবতে হবে। দেখো এখন সিস্টেমে কারা কারা আছে? এ আর বি। এ এর যদি মোল ফ্র্যাকশন এক্স এ হয় আর বি এর যদি এক্স বি হয়, তাহলে দুটো যোগফল নিশ্চয়ই 1 হবে। সুতরাং আমরা এরকম বলতে পারি যে এক্স এ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বি, বা উল্টোটা এক্স বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স এ। ঠিক এইটাকেই আমি এখানে রিপ্লেস করবো। তাহলে দেখো পি ইকুয়াল টু, আমি এই এক্সের জায়গায় কী লিখবো দেখো? P0A, আর যদি এক্সের জায়গায় আমি 1 মাইনাস এক্স বি লিখি, তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে দেখো? তাহলে P0A মাইনাস P0A এক্স বি প্লাস P0B এক্স বি। তাহলে ফাইনালি পি ইকুয়াল টু কত হয়ে গেল দেখো? P0A মাইনাস, অ্যাকচুয়ালি প্লাস লিখে দিই এখানে, P0B মাইনাস P0A ইন্টু এক্স বি। হবে তো এটা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম, এই পার্টিকুলার ফর্মুলাটা, ইকুয়েশন 2, এটা 1। তাহলে একই রকমভাবে আমরা আরেকটা কী পাবো? এটাকে মুছি। থার্ড ফর্ম যেটা পাবো সেটা হচ্ছে পি ইকুয়াল টু, তাহলে অন্যটা, অর্থাৎ আমি যদি এবার এক্স, এই যে এক্স এর জায়গায় রিপ্লেস না করে যদি এক্স বির জায়গায় রিপ্লেস করি, তাহলে এরকম একটা সিমিলার ফর্ম পাবো। সেটা হচ্ছে এটা পাল্টে যাবে, এটা এ হয়ে যাবে। এখন এই যে ফর্ম দুটো, 2 এবং 3 নম্বর ইকুয়েশন, এইগুলো অ্যাজ আমাদের মুখস্থ না রাখলেও হবে, শুধু এটা থেকেও আমরা করতে পারি। কিন্তু যখন ধরো এরকম ডেটা দেওয়া আছে, পি বের করতে হবে, হ্যাঁ, ধরো এ আর বি দুটো পিওর লিকুইড, দুটো পিওর লিকুইডের ভেপার প্রেশার দিয়ে দিল, অর্থাৎ P0A এবং P0B দিয়ে দিল। এবার তাদের নাম্বার অফ মোলও বলে দিল, এত মোল এর সঙ্গে এত মোল বি মেশানো হলো, তাহলে আমরা ওখান থেকে মোল ফ্র্যাকশনটাও পেয়ে গেলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে সলিউশনের ভেপার প্রেশার বের করো, তাহলে এই ফর্মুলায় চারজনের ভ্যালু বসিয়ে পেয়ে গেলাম। কিন্তু যদি এরকম থাকে যে সলিউশনের ভেপার প্রেশার দেওয়া আছে, ঠিক আছে, দুজনের পিওর লিকুইডের ভেপার প্রেশার দেওয়া আছে, মোল ফ্র্যাকশন একজনের বের করতে বললো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোল ফ্র্যাকশন যদি যে কোনো একটা বের করতে বলে, তখন কিন্তু এই ফর্মুলা থেকে এই ফর্মুলাগুলো ইউজ করলে আমাদের একটু টাইমটা সেভ হবে। এবার এটা মনে রাখা খুব একটা কঠিন নয়। দেখো কী করে মনে রাখবে? পি ইকুয়াল টু, দেখো তুমি যদি P0B দিয়ে শুরু করো, বি দিয়ে যদি শুরু করো, তাহলে দেখো প্যাটার্নটা BA, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি XA তোমাকে বের করতে বলে, XA, তাহলে XA যদি এখানে লেখো, তাহলে এখানে শুরু করবে PB দিয়ে, তাহলে BA হয়ে যাবে। যদি XB বের করতে বলে, তাহলে XB এখানে হলে এখানে P0A হবে, তাহলে AB হয়ে যাবে। এইভাবে মনে রাখতে পারো। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ডিরাইভ করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, সেটা বুঝতে হবে।
দেখো গ্রাফটার জন্য আমি আবারও ইকুয়েশনটা লিখছি একবার। আর কি ছিল, P0A প্লাস এটা একটা ছিল, আর একটা ছিল P0B প্লাস A মাইনাস B আর XA। ঠিক আছে, এবার দেখো আসলে গ্রাফটা আমাদের প্লট করতে হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকবে P আর এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে মোল ফ্র্যাকশন। এবার দেখো মোল ফ্র্যাকশন তো এখানে দুজনের আছে, কম্পোনেন্ট A এবং B দুজন। তাহলে দুজনের যদি আমাকে দুজনের জন্য যদি এক্স অ্যাক্সিসে মার্ক করতে হয়, একবার A এর জন্য একবার B এর জন্য, তাই জন্য এখানে গ্রাফটা একটু ইউনিক টাইপের হয়। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসও দুখানা ইউজ করি, এদিকে আমরা আরেকটা ওয়াই অ্যাক্সিস ইউজ করি। ঠিক আছে, তো দেখো এবার এক্স অ্যাক্সিস হচ্ছে মোল ফ্র্যাকশন। এবার মোল ফ্র্যাকশনের ভ্যালু কী হতে পারে দেখো। দেখো ধরা যাক আমি বলছি এক্সের ভ্যালু এদিকে বাড়ছে, বাড়তে বাড়তে এক্সের ভ্যালু কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে। দুটো মোল ফ্র্যাকশনকে যোগ করলে ম্যাক্সিমাম কত হবে, দুটো যোগ করলে 1 হবে। এবার XA আর XB যদি ভ্যালু যোগ করলে 1 হয়, তাহলে XAটা 1 হবে কখন, যখন XB 0 হবে। ঠিক আছে, আমি ধরছি যে এক্সের ভ্যালু এখানে 0 থেকে শুরু হয়েছে, XA বাড়তে বাড়তে এখানে এসে 1 হয়েছে, অর্থাৎ যখন X এর ভ্যালু 1 হয়ে গেল তখন XB সিস্টেমে নেই, শুধুই A আছে। তাহলে শুধুই যদি A থাকে তাহলে শুধু A এর অর্থাৎ পিওর লিকুইড A এর ভেপার প্রেশার কত হবে, P0A। তাহলে সেই P0Aটাকে আমি কোথাও একটা পাবো এখানে ওয়াই অ্যাক্সিসে, P0A। ঠিক আছে, আর XB ধরো যখন যেখানে XA1 সেখানে XB কত, 0। XB এইদিকে বাড়ছে, বাড়তে বাড়তে যেখানে XA 0 হয়ে গেছে সেখানে XB কত, 1। তাহলে পিওর লিকুইড B এর জন্য একটা কোথাও ভ্যালু আমি পাবো PB0, এখানে পাবো। এখানে একটা জিনিস আমি মেনশন করিনি, সেটা মেনশন করে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমরা ধরে নেব যে A এবং B এদের মধ্যে কোনো একজন মোর ভোলাটাইল মানে বেশি উদ্বায়ী আর কোনো একজন লেস ভোলাটাইল। তাহলে যে বেশি উদ্বায়ী হবে, যখন আমরা সলিউশনের মধ্যে রেখেছি A আর Bকে, দুজনেই ইভাপোরেট করবে, বাষ্প তৈরি হবে দুটো থেকেই। তাহলে যেটা বেশি উদ্বায়ী অর্থাৎ যেটা বেশি ভোলাটাইল সেটা থেকে বেশি পরিমাণ বাষ্প তৈরি হবে, ন্যাচারালি তার ভেপার প্রেশার বেশি হবে। তাহলে মোর ভোলাটাইল যে তার ভেপার প্রেশার বেশি। দেখো আমরা এখানে পিওর লিকুইড B এর যা ভেপার প্রেশার তার থেকে পিওর লিকুইড A এর ভেপার প্রেশারটা ওপরে আছে, ওয়াই অ্যাক্সিসে ওপরে দেখেছি। অর্থাৎ আমরা অ্যাসিউম করেছি যে A পদার্থটা বেশি ভোলাটাইল দেন B, অর্থাৎ A এর ভেপার প্রেশার B। তাহলে আমরা সেটা কোথাও একটা লিখে নিই এখানে যে লেট A be more volatile than B, therefore vapor pressure of A liquid মানে পিওর স্টেটে সেটা B এর থেকে বেশি হবে। তাই জন্য আমরা গ্রাফে এটাকে উপরে লিখেছি, এটাকে নিচে লিখেছি। আমরা যদি এটার কথা ভাবি, PA ইকুয়াল টু দেখো P0A ইন্টু XA, অর্থাৎ আমি যদি A লিকুইডটার কথা অর্থাৎ A কম্পোনেন্টটার কথা ভাবি, তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু mx টাইপ। অর্থাৎ XA হচ্ছে আমার x অ্যাক্সিস, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ যখন x এর ভ্যালু 0 এইখান থেকে আমার মানে স্ট্রেট লাইনটা চালু হবে, শেষ হবে কোথায়, যখন x এর ভ্যালু ম্যাক্সিমাম, তখন ভ্যালু কোথায় আছে এখানে PA0। তাহলে ভেপার প্রেশার বাড়তে বাড়তে রিচ করবে কোথায়, এই পয়েন্টে। ঠিক আছে, এই পয়েন্টে রিচ করলে ভেপার প্রেশার। এটা হচ্ছে কার জন্য আমি পেলাম, A এর জন্য। কোন ইকুয়েশনের জন্য পেলাম, এই ইকুয়েশনের জন্য। ঠিক আছে, সেটা আমি এখানে লিখি ছোটো করে। সেটা হচ্ছে যে P ইকুয়াল টু P0A XA, এই পার্টিকুলার ইকুয়েশনের জন্য এটা হচ্ছে আমার গ্রাফ। আমি যদি B এর কথা ভাবি, তাহলে PB ইকুয়াল টু P0B XB, একই রকমভাবে XB যখন 0 মানে এখান থেকে শুরু হবে XB 0, এখান থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম কোথায় গিয়ে রিচ করবে PB0-তে। তাহলে সেটা যদি আমি আঁকি, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে P, এখানে A হতো একটা, PA হতো এখানটা,
পি এ, হ্যাঁ, তাহলে পিবি ইকুয়াল টু পি জিরো বি এক্স বি, তার হচ্ছে এইটা আমার লাইন। এবার দেখো, এবার যদি আমি দুটোকে একসঙ্গে ভাবতে চাই, অর্থাৎ আমার যে সলিউশনের পি কত পেয়েছি আমি, এইটা হচ্ছে তার ইকুয়েশন, পি জিরো এ এক্স এ প্লাস পি জিরো বি পিবি। তো দেখো সলিউশনের ক্ষেত্রে আমার এটা হচ্ছে যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এখানে কেমন দেখতে ইকুয়েশনটা, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স টাইপ, তাই তো। এখন এক্স মানে এক্স অ্যাক্সিস এটাও হতে পারে, এটাও হতে পারে, আমার তো এই দুজনই আছে এক্স অ্যাক্সিসে। তাহলে মোল ফ্র্যাকশন যদি এক্স অ্যাক্সিস হয় আর ভেপার প্রেশার অফ দ্য সলিউশন যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা এম এক্স প্লাস সি টাইপ একটা ইকুয়েশন হবে, যেখানে ইকুয়েশনের রেঞ্জটা কত হবে, এখন এক্স এ আর এক্স বির ভ্যালু তো 1 আর 0-র মাঝখানেই থাকবে, তার থেকে বাইরে তো চলে যেতে পারবে না। সুতরাং এইটুকুর মধ্যেই আমার ইকুয়েশনটা থাকবে, অর্থাৎ ইকুয়েশনটা অর্থাৎ স্ট্রেট লাইনটা যেখানেই যাক না কেন, তাতে করে এই এক্স অ্যাক্সিসের ভ্যালু 0 আর 1-এর মধ্যেই থাকবে, বোঝা না গেল। তাই জন্য আমাদের ফাইনালি ইকুয়েশনটা যেটা হয় সলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে এই এখান থেকে আর এখান থেকে এদের ভেতরেই থাকবে। এখানে আমি আরও একটা জিনিস মেনশন করিনি, সেটা আমাকে করতে হতো, সেটা হচ্ছে যে যখন আমি এ আর বি মিশিয়ে দিয়েছি, এ এর ক্ষেত্রে ছিল পি জিরো এ আর এটার ক্ষেত্রে ছিল পি জিরো বি, যখন আমি এদেরকে মিক্স করলাম তখন যে পি আমি পেলাম, সলিউশনের যে ভেপার প্রেশার পেলাম, তার ভ্যালু, সলিউশনের ভেপার প্রেশারের ভ্যালু মাস্ট বি ইন বিটুইন পি জিরো এ অ্যান্ড পি জিরো বি, ঠিক আছে। অবশ্য আমরা এখানে পি জিরো এটাকে বেশি নিয়েছি, তাহলে আমার এখানে বি আর এখানে এ দেওয়া কথা ছিল। মোটমাট হচ্ছে যে দুটো লিকুইডকে আমি মেশাচ্ছি তাদের পিওর স্টেটের যা ভ্যালু, ধরো একজনের ভেপার প্রেশার 200 mmHg, একজনের 400 mmHg, তাহলে মেশানোর পরে যে মিক্সচার তৈরি হলো তার ভেপার প্রেশার 200 এবং 400-র মাঝখানেই থাকবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ সলিউশনের ভেপার প্রেশারের গ্রাফটা এখান থেকে দাঁড়াবে হচ্ছে এরকম। এই দুটো পয়েন্টকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের সলিউশনের জন্য গ্রাফ, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার গ্রাফটা কাকে ডিনোট করছে, কোন ইকুয়েশনকে, পি ইকুয়াল টু পি জিরো এ এক্স এ প্লাস পি জিরো বি এক্স বি, ঠিক আছে। এটা হচ্ছে সলিউশনের জন্য গ্রাফ, আর এই দুটো হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য গ্রাফ। এখন এই গ্রাফটাকে আমাদের না রিড করতে হয়, গ্রাফটাকে বুঝতে হয় যে গ্রাফটা থেকে আমি কিছু ভ্যালু কী করে আমি বের করতে পারি। ধরা যাক আমি যেটা বললাম, এক্সাম্পলটা একটু দেওয়ার চেষ্টা করি। আর এইটা কিন্তু আমরা যে কোনো অঙ্ক যখন করব তখন আমরা এটা দেখব যে অঙ্কগুলো করতে গিয়ে যে যখন দুটো লিকুইডের ভ্যালু দেওয়া আছে ভেপার প্রেশারের, এবার বললো যে তাদের সলিউশন তার ভেপার প্রেশার কত, আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখব যে সলিউশনের ভেপার প্রেশার কিন্তু ওই দুটোর ইন বিটুইন মাঝামাঝি একটা ভ্যালুই হয়। এইবার গ্রাফটাকে কি করে বুঝবো আর কি, দেখো হাউ টু রিড দ্য গ্রাফ। ধরা যাক আমি গ্রাফের ভেতরে কোনো একটা পয়েন্টের কথা ভাবছি, ধরা যাক আমি এই পয়েন্টটার কথা ভাবছি। এই পয়েন্টে আমি এখানে এক্স এ, এখানে আমার 0 থেকে বাড়তে শুরু করেছে, ঠিক আছে, বেড়ে একটা কিছু হয়েছে, ম্যাক্সিমাম কোথায় যেতে পারে, 1-এ যেতে পারে, তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই 1-এর থেকে কম। তাহলে এই ভ্যালুটা এই জায়গাটায় যদি এক্স এ কে আমি ধরে নিই, যদি এটাকে আমি ধরে নিই যে 0.25 ধরে নিই, তাহলে এই জায়গাটায় বি এর মোল ফ্র্যাকশন কত, ও 0 থেকে বাড়তে 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 এখানে এসে 0.75 হয়ে গেছে, ঠিক আছে। আমি আরও ধরে নিই যে এ পদার্থটার পিওর স্টেটে ভেপার প্রেশার হচ্ছে সাপোজ 400 mmHg, আর বিটার হচ্ছে ভেপার প্রেশার 600 mmHg, ঠিক আছে। তাহলে পি এ কত হবে, পি এ হবে পি জিরো এ ইন্টু এক্স এ, পি জিরো এ মানে 400 আর এক্স হচ্ছে 0.25, 400 ইন্টু 0.25 মানে 100। আর পি জিরো বি কত হবে, পি জিরো বি সরি
পিবি কত হবে, P0 বি এক্স বি, তার মানে 600 ইন্টু 0.75, 600 ইন্টু 0.75 মানে কত, 600 ইন্টু 3/4, তাহলে 450, তাই তো, 450, তাহলে এই যে ভ্যালুগুলো হলো পিএ এবং পিবির, এটা এই ভেপার প্রেশারটা কোথায় হলো, যখন হচ্ছে আমার কম্পোজিশনটা হচ্ছে এরকম জায়গায়, মানে যখন এক্সের ভ্যালু 0.25 এবং এক্সবির ভ্যালু 0.75। এইবার আমি যদি এই জায়গাটা থেকে আমি যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করি, তাহলে আমি দেখব এই যে এই জায়গাটায় এসে আমি যে ভ্যালুটা পেলাম, এটা কত হবে ভ্যালুটা, এটা কোন গ্রাফের জন্য, পিএ ইকুয়াল টু, তাহলে এই যে ভেপার প্রেশারটা পেলাম দ্যাট ইজ ইকুয়াল টু পিএ মানে 100, তাহলে এখানে পিএ ভ্যালু হচ্ছে কত, 100। ঠিক আছে, আমি যদি আরও উপরে উঠি, এই জায়গাটায় যে ভ্যালু হবে, সরি ডটেড, এই ভ্যালুটা কত, এটা হচ্ছে পিবিকে ডিনোট করছে, পিবির ভ্যালু কত, এই মোল ফ্র্যাকশানে পিবির ভ্যালু কত, 450, তাহলে এটা হচ্ছে আমাদের 450। ঠিক আছে, এইবার এই পার্টিকুলার মোল ফ্র্যাকশানে, মানে এই পার্টিকুলার যে কম্পোজিশন আর কি, যেখানে আমি 0.25:0.75 যেখানে আমার রেশিও, সেইখানে সিস্টেমের টোটাল ভেপার প্রেশার কত হবে, এটা প্লাস এটা, মানে এটা প্লাস এটা, তার মানে 550। তাহলে আমি যদি আরেকটু উপরে উঠি, তাহলে এই যে জায়গাটা আমি পৌঁছালাম, এইখানটায় যে ভেপার প্রেশার, এইটা হয়ে যাবে আমার কত, 550। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাফের রিডিং, এইভাবে গ্রাফের রিডিং নিতে হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রমাণ হলো, আমি যে দুটো পিওর লিকুইড নিয়েছিলাম তাদের একজনের ছিল 600, একজনের 400। আমি কি বললাম, ফাইনাল সলিউশনের টোটাল ভেপার প্রেশার, ফাইনাল সলিউশনের যে ভেপার প্রেশার, সেই সলিউশনের প্রেশার হচ্ছে দুজনের মাঝামাঝি কিছু একটা ভ্যালু থাকবে। তাহলে 400 আর 600 দেখো মাঝামাঝি, মানে মাঝখানেই এসছে ভ্যালুটা। এবার 400 আর 600 এক্স্যাক্ট মিড পয়েন্ট কত, 500। ঠিক আছে, এখানে আরও একটা এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে 400 আর 600 এদের এক্স্যাক্ট অ্যাভারেজ কত, 500। এবার এই সলিউশনের ভেপার প্রেশার 500 হতো কখন, এদের যদি রেশিওটা 0.25:0.75, মানে এটা 1:3 যদি রেশিও না হয়ে যদি 1:1 হতো, মানে দুজনেরই যদি মোল ফ্র্যাকশান 0.5 করে হতো, তাহলে ফাইনাল সলিউশনের ভেপার প্রেশারটাও ওদের এক্স্যাক্ট অ্যাভারেজ অর্থাৎ 500 আসতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা আমরা যেটা কনক্লুশনে আসলাম, সেটা হচ্ছে যে যার মোল ফ্র্যাকশান বেশি থাকবে সলিউশনের ভেপার প্রেশারটা অ্যাভারেজের থেকে তার দিকে একটু বেশি ঝুঁকে থাকবে। যার মোল ফ্র্যাকশান বেশি, সলিউশনের ভেপার প্রেশার তার দিকে ঝুঁকে থাকবে বেশি বেশি করে মাঝখানের পয়েন্ট থেকে। মানে ধরো এটা যদি 400, এটা যদি 600 হয়, এটা যদি 400 হয়, তাহলে এটা 500। তাহলে এখন এখানে ভেপার প্রেশার বেশি কার, এক্সবি। এই 400টা কার প্রেশার ছিল, এর প্রেশার ছিল এ, মানে P0 বি ছিল ওটা, আর P0 এ ছিল এটা। তাহলে যার হচ্ছে মোল ফ্র্যাকশান বেশি, ফাইনাল যে মিক্সচারের যে ভ্যালু 550, সেটা কোন দিকে থাকবে, এই বি এর দিকে থাকবে ঝুঁকে। ঠিক আছে, পি এর ভ্যালু এক্স্যাক্টলি এইখানটাই আসতো যদি মোল ফ্র্যাকশান 1:1 রেশিও হতো, 0.5 করে যদি হতো। ঠিক আছে, আশা করা যায় গ্রাফটা বোঝাতে পারলাম। এই গ্রাফের আমাদের আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশান ইন দ্য ভেপার ফেজ। ঠিক আছে, দেখো মোল ফ্র্যাকশান অ্যাট ভেপার ফেজ, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে, কারণ এই জায়গাটাতে এসে অনেকের গণ্ডগোল হয়ে যায়, শেষমেশ ফর্মুলা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো ফর্মুলা তো মুখস্থ করতেই হবে, কিন্তু তার আগে ব্যাপারটা খুব ভালো করে বুঝে না নিলে পরে কিন্তু অনেক সমস্যা হবে। তো দেখো আমরা কী করেছিলাম, এক্স এ আর এক্স বি ছিল আমাদের মোল ফ্র্যাকশান অফ এ অ্যান্ড বি, এইগুলো ছিল মোল ফ্র্যাকশান অফ এ ইন লিকুইড ফেজ, তাই তো, আর
এটা ছিল মোল ফ্র্যাকশন অফ বি ইন লিকুইড ফেজ। আমরা এটাও বলেছিলাম যে আমরা লিকুইড ফেজে রাউল্টস ল ব্যবহার করব, আর আমরা ডাল্টনস ল ব্যবহার করব কোথায়? ভেপার ফেজে। তাহলে এটা লিকুইড ফেজ, এটা ভেপার ফেজ। ভেপার ফেজে আমি ধরে নিচ্ছি ওয়াই এ হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ, ঠিক আছে, ইন ভেপার ফেজ, আর ওয়াই বি হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি ইন ভেপার ফেজ। এখন দেখো এই যে ভেপার ফেজে না, ভেপার ফেজে আমরা ডাল্টনের পার্শিয়াল প্রেশারের লটা কি জানি, যে পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ আমি এখানে লিখছি ইন ভেপার ফেজ, ইন ভেপার ফেজ, হ্যাঁ, পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়াল টু টোটাল প্রেশার ইন্টু আচ্ছা মোল ফ্র্যাকশন ওয়াই এ, এটা। এখন এই যে পার্শিয়াল প্রেশার অফ এ, এটাকে আমরা দেখো কি লিখতে পারি, P0 A x A। P0 A x A লেখা যায় তো? কেন লেখা যায়? অ্যাকচুয়ালি P0 A x A এটা কি ছিল? আমরা পড়েছিলাম যে লিকুইড যে আমাদের ফেজ ছিল সেইটা আমরা ক্যালকুলেট করার সময় পড়লাম যে এটা হচ্ছে ভেপার প্রেশার অফ A, সো দিস ইকুয়াল টু P0 A ইন্টু x A। এবার ভেপার প্রেশার মানে কি? মানে যে এ মলিকিউলগুলো লিকুইড ফেজে ছিল তারা যখন ইভ্যাপোরেট করলো, তারা যখন ভেপার হয়ে গেল, সেই ভেপারগুলোই তো ওই লিকুইডের সারফেসের দিকে প্রেশারটা দিচ্ছে। একই রকমভাবে বি এর মলিকিউলগুলোও যখন ভেপার হয়ে গেল, সেই ভেপার মলিকিউলগুলো এ অ্যান্ড বি বোথ তারা লিকুইডের সারফেসে প্রেশারটা দিচ্ছে, সেই প্রেশারটাই তো ভেপার প্রেশার। আবার ভেপার ফেজে যে এ বা বি মলিকিউলগুলো আছে তারা যে প্রেশারটা দিচ্ছে সেটাই তো তাদের পার্শিয়াল প্রেশার। সুতরাং পার্শিয়াল প্রেশার, ভেপার প্রেশার এগুলো একই জিনিস। তাই জন্য আমরা এই পার্শিয়াল প্রেশারের জায়গায় আমরা ভেপার প্রেশারটাকে সাবস্টিটিউট করতে পারছি। তাই যদি করতে পারি তাহলে দেখো ওয়াই এ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, P0 A x A বাই পি, ঠিক আছে। তাই এই হচ্ছে আমাদের ভেপার ফেজে মোল ফ্র্যাকশানের ইকুয়েশন। আমরা তাহলে এরকম সিমিলার আরেকটি ইকুয়েশন পেতে পারি যেটা হচ্ছে ওয়াই বি, অর্থাৎ ভেপার ফেজে বি এর মোল ফ্র্যাকশনকে রিনোট করবে, যেটা হচ্ছে P0 B x B বাই পি, ঠিক আছে। এই পিগুলো হচ্ছে আসলে টোটাল ভেপার প্রেশার, মানে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, যেটাকে আমরা P0 A x A প্লাস P0 B x B বলছিলাম। সেটা আমরা এখানে লিখতেই পারি, কিন্তু অত বড় লেখার দরকার নেই। এই দুটো ইকুয়েশন ব্যবহার করে আমরা ভেপার ফেজে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করব। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো আমরা যদি এটা বের করতে চাই, মানে আমরা এই দুটো ইকুয়েশনকে যদি ভাগ করি, মানে ওয়াই এ বাই ওয়াই বি যদি করি, তাহলে কি হবে দেখো, এটা বাই এটা হবে, পিগুলো আউট হয়ে যাবে তো, তাহলে P0 A x A বাই P0 B x B হবে। এবার এইখানে তোমরা নিশ্চয়ই এটা জেনেছো আগে কখনো, যে মোল ফ্র্যাকশানের যে রেশিও হয় সেটাই হচ্ছে ওদের মোল রেশিও। তাহলে এক্স এ আর এক্স বি হচ্ছে লিকুইড ফেজে মোল ফ্র্যাকশান। লিকুইড ফেজে মোল ফ্র্যাকশান মানে যে লিকুইডগুলোকে আমরা যখন মিশিয়েছিলাম দুজনকে, এ আর বিকে, 2 মোল এ 3 মোল বি মিশিয়েছি, তাহলে এক্স এ কত 2/5, এক্স বি কত 3/5, ঠিক আছে। তো দেখো তাহলে এন এ যদি 2 হয় আর এন বি যদি 3 হয়, মানে এদেরকে আমি মিক্স করেছি, করে আমি লিকুইডটা বানিয়েছিলাম। সেক্ষেত্রে এক্স এ কত 2/5 আর এক্স বি 3/5। তুমি এই রেশিও বের করো, এক্স এ বাই এক্স বি কত হবে, এক্স এ বাই এক্স বি করলে 2/3 হবে না, 5গুলো কেটে যাবে। তাহলে এই রেশিওটা মোল রেশিওর সঙ্গে সমান হয়ে গেল না। সুতরাং আমরা এরকম বলতেই পারি যে দিস ইকুয়াল টু P0 A P0 B ইন্টু NA বাই NB, ঠিক আছে। তাই এই ফার্দার যে ডেরিভেশনটুকু, এইটুকু যদি আমাদের মনে থাকে তাহলে অনেক অঙ্ক এমনি সহজ হয়ে যাবে। কারণ কোনো অঙ্কতেই আমাকে তো যে লিকুইডগুলোকে মেশাচ্ছি তাদের মোল ফ্র্যাকশান বলে দেবে, এটা খুবই কম থাকে, সবসময় মোলটাই বলে দেয়, এত মোলের সঙ্গে এত মোল মেশানো হলো, বা মাস বলে দিল এত গ্রামের সঙ্গে এত গ্রাম মেশানো হলো। সেখান থেকে মোলে আসলাম, মোল থেকে যদি পিওর লিকুইডের ভেপার প্রেশার বলে দেয় আর যদি বলে যে ভেপার ফেজে মোল ফ্র্যাকশান বের করো, তাহলে এইখানে আসতেই হবে না। আমি যদি এই ফর্মুলা থেকে মানে কনভেনশনাল মেথডে যদি করতে যাই
তাহলে শুরুতে তো আগে আমাকে পি বের করতে হবে, টোটাল ভেপার প্রেশার বের করতে হবে। তার জন্য মোল ফ্র্যাকশান বের করতেই হবে, তারপরে P0A XA প্লাস P0B XB করে তারপর সেটা দিয়ে ভাগ করতে হবে। সুতরাং এটা একটু বেশি টাইম টেকিং, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইউজফুল একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভেপার প্রেশার সংক্রান্ত থিওরিটিক্যাল পার্ট। আজকের ভিডিওটা আমরা এইটুকুই রাখবো। নেক্সট ভিডিওতে আমরা এই যে আজকে যা পড়লাম থিওরি, এর ওপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।